श्रीगुरुभ्यो नमः। हरिः ओम्। सहना भवतु, सहनो भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम् तत्सत्। আচ্ছা, গত কয়েকদিন ধরে টপিক চলছে অব্যয়। আম, অব্যয় এখনো শেষ হয়নি, আজকেও অব্যয় অব্যয়ের শেষ ভাগ বলা যায়, আজকে অব্যয়ের শেষ ভাগ আলোচনা করা হবে। আর গ্রুপে বলে দেওয়া হয়েছে যে আগামী আগামী মাসের প্রথম সপ্তাহে হচ্ছে পরীক্ষা নেওয়া হবে। সেটা সম্পর্কে কিছু আলোচনা আছে, সেটা ক্লাসের পর করা হবে। আম, আর আজকের উপস্থিতি কম। দিদি। অনেক জায়গায় মনে হয় ঝড় বৃষ্টি হচ্ছে, সে কারণে আহ, হ্যাঁ, আসতে পারছে না। দিদি। হ্যাঁ বলুন। দিদি ওই রেকর্ডে দিয়ে দিন দিদি। হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। দিদি ধন্যবাদ। দিদি, আমার একটা প্রশ্ন ছিল, মানে প্রস্তাব ছিল আর কি। হ্যাঁ বলুন। তো মানে পরীক্ষার পরীক্ষার আগে আমাদের একটা মানে প্রস্তুতিমূলক যদি কোনো পরীক্ষা নেওয়া যায় তো কিনা। আপনার যে পরীক্ষা হবে এটা এই এই মার্কটা তো ফাইনালে তো যোগ হবে, তাই না? কিন্তু আমি বলতে হ্যাঁ চাচ্ছি এটা একটা পরীক্ষা নেবেন যাতে এটা যোগ হবে না, শুধুমাত্র আমাদের মানে চর্চার জন্য একটা পরীক্ষা যদি নিতেন। আচ্ছা দেখ। আচ্ছা, পরীক্ষা সংক্রান্ত সকল কথা আপনি যেটা বলেছেন সেটা আমরা শেষে আলোচনা করব। আগে আমরা পড়াশোনা করে নিই। হ্যাঁ, ঠিক আছে। ভাগ্য। হুম, উঠে আছে দেখি আমি টেবিল খাতে বল করতে উঠে। স্ক্রিন দেখা যাচ্ছে? বুঝলা? তুমি হয়ে আছে কি? আর খাবে না দেখো। দেখা যাচ্ছে। জ্বর বলে কাল নাকি সুমনের বেটা কাল আসবে অফিস। দিদি সবাইকে হোস্ট করে দিন তো, কথা বলছি সব। কেড়ে দেবো, মিউট করে নিন। আম, আমরা এতদিন ধরে অপ্রভাবী অব্যয়গুলো দেখেছি। আজকে আম, প্রভাবী অব্যয়গুলো দেখব। তো প্রভাবী অব্যয়গুলোর আম, কি ছিল, যে অব্যয় অব্যয় হচ্ছে এমন ধরনের কিছু পদ যেগুলো হচ্ছে তিনটা লিঙ্গে, তিন বচনে এবং আহ, সাতটা বিভক্তিতে কোনো ধরনের পরিবর্তন হয় না। কিন্তু কিছু কিছু অব্যয় আছে যাদের প্রভাবে পূর্বপদ বা পরপদ কিছুটা প্রভাবিত হয়ে তাদের বিভক্তিগত কিছু পরিবর্তন দেখা যায়। অর্থাৎ হওয়ার কথা ছিল দ্বিতীয়া কিন্তু হয়েছে তৃতীয়া বা ষষ্ঠী, এরকম হতে পারে। তো সেগুলোই আজকে আমরা দেখব। তো প্রথমে হচ্ছে আমরা প্রথম ক্লাসে একটা প্রভাবী অব্যয়ের কথা পড়েছিলাম, সেটা হচ্ছে বিনা। আম, যেটা হচ্ছে আমি একটু দেখাই। আচ্ছা, বিনা। বিনা সেটার অর্থ বলা হয়েছিল ছাড়া।
যেটার কারণে হচ্ছে তৃতীয়ার প্রয়োগ হয়। উদাহরণ হিসেবে ছিল জ্ঞান ছাড়া আনন্দ নেই। তো জ্ঞানেন বিনা আনন্দম নাস্তি। তো এখানে জ্ঞান শব্দটাতে তৃতীয়ার প্রয়োগ হয়েছিল বিনা শব্দের প্রভাবে। হওয়ার কথা ছিল দ্বিতীয়া, কিন্তু হয়েছে তৃতীয়া। তো সেটা এখানে আর উল্লেখ করা হয়নি, যেহেতু বিনাটা আগে আলোচনা করা হয়েছে, বাকিগুলো থেকে করা হচ্ছে। তো প্রথমে এখানে আছে রীতে বা অন্তরেণ। অন্তরেণ, তো এ দুটোর অর্থ একই। বিনা শব্দ দ্বারা যে অর্থ প্রকাশিত হয়, রীতে, অন্তরেণ, এগুলো দ্বারাও একই অর্থ প্রকাশিত হয়, অর্থাৎ ছাড়া। তাই উদাহরণও কাছাকাছি এখানে দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে জ্ঞান ছাড়া সুখ নেই। আর আরেকটা কথা এখানে বলে দিই, যে আমাদের পরীক্ষার যে সিস্টেম, ওখানে কিন্তু দেওয়া আছে যে আমাদের অনুবাদ করতে হবে বাংলা থেকে সংস্কৃত, আবার সংস্কৃত বাক্য দেওয়া থাকবে, সেগুলোর অর্থ। তো এখন থেকেই আছে আমরা ক্লাসের মাধ্যমে সেগুলো একটু ভালো করে খেয়াল করব যে কিভাবে কোন শব্দের অনুবাদটা হচ্ছে, তাহলে আর ওখানে সমস্যা হবে না। হ্যাঁ, তো এখানে প্রথমটা আছে ঋতে বা অন্তরেণ। তো এটার কারণে কি কি পরিবর্তন হয় সেটা বলে দিচ্ছি। কথা শোনা যাচ্ছে না। হ্যালো, শোনা যাচ্ছে না? শোনা তো যাচ্ছে মহারাজজি। যাচ্ছে যাচ্ছে। হুম। ঋতে বা অন্তরেণ, যেটার অর্থ হচ্ছে বিনা বা ছাড়া, এই দুটো থাকলে তখন হচ্ছে দ্বিতীয়ার প্রয়োগ হয়। কিসে প্রয়োগ হয়? যেটা ছাড়া বলা হচ্ছে সেটা। অর্থাৎ এখানে বলা হচ্ছে জ্ঞান ছাড়া। তো আমরা যদি জিজ্ঞেস করি বা প্রশ্ন করি কি ছাড়া বা কোনটি ছাড়া, তখন উত্তর আসছে জ্ঞান। তাই এখানে জ্ঞান শব্দে দ্বিতীয়ার প্রয়োগ হবে। তো আমরা এখন এই বাক্যটার সংস্কৃত রূপ করব, সবাই একসাথে করব। হুম। জ্ঞানের আহ বি- দেখি কে একজন বলুন যে জ্ঞান শব্দটা কোন ধরনের লিঙ্গে পড়ে। উম, জ্ঞান- ক্লিবলিঙ্গ। হ্যাঁ, কেউ কি দিদি, বলেছেন? আমি শুনতে কথাগুলো পাইনি। আটকে যাচ্ছে কেন? এই কথাগুলো ভালো শোনা যাচ্ছে না। লিঙ্গ। ও, তাহলে কথা তো বোধহয় সঠিক শোনা যায়। জ্ঞানের মহারাজ, আপনার বোধহয় তাহলে ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আপনি লিভ নিয়ে আবার জয়েন দিয়ে দেখুন। আচ্ছা, বাকিদের ঠিকভাবে শোনা যাচ্ছে তো? হ্যাঁ, ঠিকভাবে শোনা যাচ্ছে। জ্ঞানের বিনা হ্যাঁ, তো একজন সুখম। বলছিলেন কি যেন, জ্ঞান শব্দটা কোন ধরনের লিঙ্গ? ক্লিবলিঙ্গ। হ্যাঁ, ক্লিবলিঙ্গ। তাই ক্লিবলিঙ্গ জ্ঞান, এটার হবে ফল শব্দের মতো ফল। ওটার দ্বিতীয় হবে বলেছি। দ্বিতীয়ার রূপটা কিরকম হয়? ফলেন দ্বিতীয়া বলেছি, তৃতীয়া নয়। ফলম ফলে ফলানি। ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, দ্বিতীয়াই তো বলছি। আচ্ছা, দ্বিতীয়ার ফলম হবে। আহ হ্যাঁ, দ্বিতীয়ার এক বচন হবে। ফলম। 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 জ্ঞান। জ্ঞানম। ফলম ফলে ফলানি। হ্যাঁ, জ্ঞানম। এরপর আছে ছাড়া। ছাড়া শব্দটার আমরা এখন দেখেছি, এটা সংস্কৃত কি এখানে দেওয়া আছে বলুন। রীতে। জ্ঞানম ইতি সুখম নাস্তি। হ্যাঁ, জ্ঞানম রীতে সুখম নাস্তি। হ্যাঁ, ঠিক আছে। জ্ঞান জ্ঞানম রীতে বা রীতে বা অন্তরেণ সুখম নাস্তি। জ্ঞানেন জ্ঞানম ঋতে জ্ঞানম সুখম।
তো সুখমটা কেন দ্বিতীয়া করেছেন? যেহেতু জ্ঞানমটা দ্বিতীয় হয়েছে। হ্যাঁ, কারণ এটা হচ্ছে আহ জ্ঞান শব্দের সাথে জ্ঞান শব্দে তো রীতে বলে হয়েছে, সুখমটা হয়েছে কারণ হচ্ছে এখানে আমরা কি নেই প্রশ্ন করে পাচ্ছি সুখম বা সুখ নেই, এজন্য এটাতে দ্বিতীয়া হয়েছে, কর্মে দ্বিতীয়া। ম্যাডাম ওটা দ্বিতীয়টা কিভাবে হলো একটু আচ্ছা যদি দিদি, বলতেন। হ্যাঁ বলুন। বলছিলাম যে শুরু থেকে আরেকটু যদি বলতেন, আমার ওই ইয়ে কেটে গিয়েছে তো। আচ্ছা, তো বলছি এখানে রীতে আর অন্তরেণ দুটো শব্দ আছে, দুটোর অর্থই একই, হ্যাঁ বিনা বা ছাড়া। হ্যাঁ বিনা শব্দটা হ্যাঁ আমরা আগে পড়েছি, যেটার ক্ষেত্রে হ্যাঁ। বিনা থাকলে তৃতীয়ার প্রয়োগ হয়। তো এখানে রীতে তৃতীয়া বা অন্তরেণ থাকলে আমি এখানে লিখে দিচ্ছি দ্বিতীয় প্রয়োগ হয়। কেন দ্বিতীয়ার প্রয়োগ হলো কেন? এটা প্রভাবী অব্যয়। না, হ্যাঁ এটা প্রভাবী অব্যয় হোক, কিন্তু গত ক্লাসে যেটা বলা হয়েছিল যে তৃতীয়া হবে, তৃতীয়া হওয়ার কথা, কিন্তু এখানে সেবার দ্বিতীয়া তাই হয়েছে। হয়েছিল, জ্ঞানেন বিনা আনন্দং নাস্তি। ওটা বলেছে বিনা শব্দের জন্য, যে বিনা এটা একটা সংস্কৃত শব্দ বিনা, তো এই বিনাটা বিনা, যখন থাকবে তখন তৃতীয়া হবে, আর রীতে বা অন্তরেণ থাকলে তখন দ্বিতীয়া হবে। রাইট, আহ সুন্দর হয়েছে। এটার এবার কোনো ঠিক আছে। নিয়ম আছে না এমনি মুখস্থ? করতে করতে হবে। হ্যাঁ মুখস্থই করে ফেলুন। হ্যাঁ, তো আমি এখানে লিখে দিয়েছি দ্বিতীয়ার প্রয়োগ হবে। ওই বিনার জায়গাটাই আপনি ইয়ে লিখে দেন দিদি, বিনার জায়গাটা যদি তৃতীয়া লিখে দেন ব্র্যাকেটে, ওখানে সুবিধা হবে বুঝতে। হ্যাঁ লিখে দিয়েছি, দেখুন অর্থের পাশেই লিখে দিয়েছি, লাল কালিতে লেখা আছে। না, ওই যে বিনার বিনার জায়গাটায়, বিনা বিনা যেখানে হচ্ছে, ওই বিনা যেটা আমরা পড়েছি, ওটা যদি এখানে লিখে বিনার দিতেন পাশে, তাহলে। বিনার পাশে দ্বিতীয় কথাটি চাচ্ছেন উনি, ঠিকই আছে। তৃতীয়া তৃতীয়া। আচ্ছা, মানে বিনা হ্যাঁ, নিয়ে ওই সমস্যা, বিনাটা আমি আলাদা করে পরে লিখে দিব, এখন লিখতে গেলে সময় আচ্ছা চলে আচ্ছা আচ্ছা, ঠিক আছে থাকবে। ঠিক আছে। ঠিক আছে। তারপর আমরা এটার সংস্কৃত অনুবাদ করেছি, এখানে ছিল জ্ঞান ছাড়া সুখ নেই। তো জ্ঞান হুম, শব্দটা হচ্ছে অকারান্ত ক্লিবলিঙ্গ, হল শব্দের মতো, তাই এখানে যেহেতু দ্বিতীয়ার প্রয়োগ হবে, জ্ঞান শব্দের দ্বিতীয়া নিয়েছি জ্ঞানম। তারপর হচ্ছে রীতে বা অন্তরেনা, এরপর হচ্ছে কি নেই দ্বারা প্রশ্ন করে আমরা পাচ্ছি সুখ নেই, অর্থাৎ এটা এই বাক্যের কর্ম, তাই কর্মে দ্বিতীয়া সুখম বা সরি সুখম। তারপর হচ্ছে নাস্তি, না অস্তি অর্থাৎ নেই। হ্যাঁ, বোঝা গেছে প্রথমটা? হ্যাঁ আচ্ছা বোঝা দিদি, গেছে। হুম, এইটা কি মাস্ট বি এই সূত্র, মানে দ্বিতীয় দ্বিতীয় বসবে এখানে, রীতে বা অন্তরীণ থাকলে, অন্তরীণ থাকলে দ্বিতীয়ই হবে? হ্যাঁ, এটা হচ্ছে আচ্ছা দিদি, আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমরা এর আগে পড়েছিলাম যে কর্তা ও ক্রিয়া ছাড়া বাক্য সাধারণত হয় না। তাহলে এখানে আমাদের কর্তা কে হলো? এখানে সেই হিসাবে কর্তা হচ্ছে জ্ঞান, কর্তা তো জ্ঞান। কিন্তু কর্তায় প্রথমা না হয়ে জ্ঞান দ্বিতীয়া হয় হয়েছে কারণ প্রথমা অব্যয়, না হয় দ্বিতীয় হয়েছে। হ্যাঁ অব্যয়টা প্রভাব বিস্তার করেছে হুম। বলে এখানে প্রথমা না হয়ে দ্বিতীয়া হয়েছে। আর ক্রিয়া হচ্ছে তাহলে এটা কি? এখানে নাস্তি, না অস্তি। না অস্তি, অস্তি মানে তো হওয়া বা থাকা, তো না অস্তি মানে হচ্ছে নেই। এটাকে কখন কখন বুঝতে পারবো যে দ্বিতীয় হবে? এটা স্পেশাল কেস। এই যে যখন রীতে আর অন্তরে এনে থাকবে। আচ্ছা দিদি, এটা প্রভাবটা বিস্তার করলো কার উপরে এটা? আহ, ওরকম কারণ তো, কারণ ওটাই বলতে হবে যে এটা প্রভাবী অব্যয়, এটা পূর্ব পদের উপর বা পরপদের উপর প্রভাব বিস্তার করে। আহ আর ব্যাকরণগত কারণ ওটা আমাকে আরো খুঁজতে হবে, আচ্ছা আমি খুঁজে যদি পাই তাহলে বলে দিব গ্রুপে। আচ্ছা আচ্ছা, এখানে পূর্বপদ আর পরপদটা কোনটা?
আচ্ছা, এখানে পূর্বপদ পরপদ বলছি, যেটার উপর প্রভাব ফেলবে সেটা কিভাবে বুঝবো? সেটা হচ্ছে ঋতে বা অন্তরেনা ছাড়া। তো হ্যাঁ। এখানে কি ছাড়া বা কোনটি ছাড়া যদি আমরা প্রশ্ন করি, পাচ্ছি হচ্ছে জ্ঞান। তাই এখানে জ্ঞান শব্দে দ্বিতীয়া প্রয়োগ হবে, অন্যগুলোতে কিন্তু প্রয়োগ করছি না আমরা দ্বিতীয়া। আচ্ছা এক- আচ্ছা। একইভাবে আমি পরের গুলোতেও বলে দিব কিভাবে হবে। তো অন্তঃ এটার অর্থ হচ্ছে ভেতরে। এটার ক্ষেত্রে এটা যখন থাকে তখন প্রয়োগ হয় ষষ্ঠী। দিদি, আমার একটা কোশ্চেন ছিল যে জ্ঞানমের এই জ্ঞানের এই বিশেষণ কি সুখম? এই সুখমটা কি বিশেষণ হিসেবে ইউজ হয়েছে নাকি? সুখম তো হ্যালো। কর্ম বলেছি বাক্যের। হুম। আহ, আবার বিশেষণও হতে পারে, যেহেতু সুখ। হ্যাঁ, বিশেষণও হতে পারে। বিশেষণ হলে তাহলে আমার সাবজেক্ট যা হচ্ছে মানে কথা যা হচ্ছে তার রূপ ধারণ করবে। হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এরপরে আছে অন্তঃ, ভিতরে। এটার ক্ষেত্রে প্রয়োগ হয় ষষ্ঠী। তো বাক্য আছে ঘরের ভিতরে কেউ নেই। তো আমরা যখন ভিতরের দিকে ভিতরে শব্দটা দেখছি, তখন কিসের ভিতরে দিয়ে প্রশ্ন করলে আমরা পাচ্ছি ঘরের। তাই এখানে ঘরের শব্দটাতে সে ষষ্ঠী হবে। হ্যাঁ, তো ঘর শব্দের সংস্কৃত কি বলুন? গৃহ। 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 হ্যাঁ, ঠিক আছে, ষষ্ঠী হবে। গৃহস্য বহি বৃক্ষ অস্তি। না, আমরা প্রথমে অন্তঃটা করছি। ও, ঘরের। গৃহস্য অন্তঃ কেউ নেই। গৃহস্য হবে। গৃহস্য অন্ত্য। গৃহস্য আচ্ছা, অন্ত্য। তো এখানে কে শব্দটার সংস্কৃত হচ্ছে কহ। আমি লিখছি এখানে কহ। আর এটার সাথে যুক্ত হবে আপি। আপি আমরা পড়েছি না? পড়েছি। হ্যাঁ, তো এই দুটো যুক্ত হবে কহ আপি, অর্থাৎ কেউই, এমনটা হবে। তো এই দুটো যুক্ত হয়ে হয়ে যাবে কৌপি। কে যোগ অপি হলো ওপি। ওকার পরশি। আপনি লেখেন, আমি দেখিনি। আচ্ছা, এখানে ও এখানে যেহেতু ও লুপ্ত দিতে পারছি না, তাই আমি এখানে এস দিয়েছি, ইংলিশ লেটার। এটা একটু বুঝে নেবেন, এটা হচ্ছে লুপ্ত অ। ওপি। কৌপি মানে হচ্ছে কেউই। কেউই, হ্যাঁ। হ্যাঁ, ঠিক। তো কেউ যদি জিজ্ঞেস করতে চান যে কেউ কি আছেন, তখন বলতে পারবেন কোপি আস্তি বা। আমরা বাও কিন্তু করেছি। ওপি অস্তিবা। হ্যাঁ, আর এখানে বলছে কেউ নেই, তাই হবে কোপি নাস্তি। দিদি হ্যাঁ, বলুন। দিদি জায়গায় হকে যদি অর্ধমাত্রা হ লিখি তাহলে হবে? আমি শুনতে পাইনি। না না, চোখ মুখ ধুয়ে আসুক, কষ্ট হলেও আজকে দুইটা লেখুক। দিদি, হ্যালো। এটা হচ্ছে কপি কো কো আপ কেন দিতে হবে হবে। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যার কারণে আপনার কথাটা কেটে কেটে আসছে। আম, এক কাজ করুন দিদি, আপনি। ওনার কথাটা হচ্ছে এইরকম, আমি যেটুকু বুঝেছি। তো যেখানে আপনি ওই যে অবগ্রহ দিয়েছেন মানে এস দিয়েছেন, ওখানে হ দিবে নাকি অর্ধমাত্রা, এটা মানে অপি।
আপনারা যখন হাতে লিখবেন তখন তো হচ্ছে লুপ্ত অটা লিখতে পারবেন, ওটা অনেকটা এস এর মতোই হয়। দিদি, আর কিবোর্ডে হলে এভাবে এস দিতে পারেন, হ দিতে পারেন, যেটাতে আপনার বুঝতে সুবিধা হয় সেটাই দিতে পারেন। হ্যাঁ, আর কি কি বলছিলেন বলুন। বলছিলাম যে আমার ওই যে গৃহস্য অন্ত অপি এটা একটু আরেকবার বলুন। আমার বারবার কেন যে কেটে যাচ্ছে, আজকে ডিস্টার্ব করছে, আচ্ছা। নেটটা খুব বাফারিং করছে তো। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। এই যে হ্যাঁ আমি বলুন। বাক্য দেখে কিভাবে বুঝবো যে কোনটা প্রভাবী অব্যয় আর কোনটা অপ্রভাবী অব্যয়? আম, এখানে যেগুলো দেওয়া হচ্ছে প্রভাবী অব্যয়, আপনাদের প্রশ্নে বা অন্য কোথাও এগুলোর বাইরে থেকে থাকবে না। আর অপ্রভাবীও যা পড়ানো হয়েছে ওগুলো অনেকটা পড়ানো হয়েছে, সবগুলোর প্রয়োগ আম, অতটা থাকবেও না। তারপরেও হচ্ছে ওগুলো দেখলেই হবে আপাতত এইটুকুর জন্য। আর যখন অন্য কিছু আসবে, অর্থাৎ আমরা ধরুন গল্প পড়ছি, তখন নতুন একটা অব্যয় আসলো, তখন সেটা সাথে সাথে বলে দেওয়া হবে যেটা প্রভাবী নাকি অপ্রভাবী। আপাতত এখানে যে লিস্টে যেগুলো আছে সেগুলোই হচ্ছে আহ দেখবেন, পড়বেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ। তো বলছিলাম যে অন্তঃ শব্দটি থাকলে ষষ্ঠীর প্রয়োগ হয় কোন শব্দে? এই যে এখানে আছে ঘরের ভিতরে কেউ নেই। তো কিসের ভিতরে দিয়ে প্রশ্ন করে আমরা পাচ্ছি ঘর, বা তাই এখানে ঘর শব্দটাতে আমরা ষষ্ঠী প্রয়োগ করেছি, করেছি গৃহস্য, তারপর বসিয়েছি অন্তঃ। আর কেউ নেই, কেউ নেই কে শব্দটা বিচার যখন আমরা পাচ্ছে না? সংস্কৃত রূপান্তর করব, তখন দুটো শব্দ এসেছে। একটা হচ্ছে কহ, কহ মানে হচ্ছে কে। আর আপি, আপি তো একটা অব্যয়, যেটা আমরা পড়েছি, গত ক্লাসেই পড়েছি। আপি মানে হচ্ছে এবং, কিন্তু এখানে কহ যোগ আপি, এই দুটো একত্রিত হয়ে কৌপি যেটা হয়েছে, সেটার অর্থ হচ্ছে কেউই নেই। তারপর নেই শব্দটা আমরা আগের শব্দের মতো আবার না আস্তি নাস্তি করেছি। হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, তো এটা একটু ঠিক করে নেবেন, বহি থাকলে ষষ্ঠী হয় না। দিদি, আমার ইয়েটা বারবার কেটে যাচ্ছে কেন? কারণটা কি? ওখান থেকে কোনো প্রবলেম হচ্ছে নাকি? এখানে তো নেটের সমস্যা দেখাচ্ছে না। এটা আসলে নেটওয়ার্কেরই সমস্যা। আম, ও, আমার এখানে কিন্তু ক্লিয়ারলি হচ্ছে, আমার বারবার কেটে যাচ্ছে না। আর বাকিদেরকে জিজ্ঞেস করি, আপনাদের কি সমস্যা হচ্ছে কারো? না, হচ্ছে না। তাহলে মনে হয় এটা আপনাদের ওখানে, যদি আপনি ওয়াইফাই দিয়ে কানেক্ট করে থাকেন, ওয়াইফাইটা অফ করে যদি এমবি থাকে বা মোবাইল ডাটা দিয়ে অন করে দেখতে পারেন। সেই সাধুদের আবার ফের মোবাইল ডাটা থাকে। আপৎকালীন পরিস্থিতি। সাধুদের, সরি। আপদকালেও থাকে না। আচ্ছা, এখানে এটা একটু ভুল হয়েছে, বহি থাকলে ষষ্ঠী হয় না, সেটা পঞ্চমী হয়। এটা ফ্লোতে ভুল হয়ে গেছে। আর তাই গৃহস্য শব্দটাতে আমি গৃহাত করেছি, পঞ্চমীর প্রয়োগ। তো শব্দটা হচ্ছে অকারান্তক লিঙ্গ, তাই
ফল শব্দ থেকে যেরকম ফলাত হয়, তাই গৃহ থেকে গৃহাত হয়েছে। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো? গৃহাত বহিহি বৃক্ষঃ अस्ति। ঘরের বাইরে গাছ আছে। गृहात् बहिः वृक्षोऽस्ति। उच्च अर्थ है। এরপর আছে প্রাক বা পূর্বম। প্রাক বা পূর্বম মানে হচ্ছে আগে, বিফোর। তো এখানে আছে, এখানে বাক্যটা আছে শোয়ার আগে জল পান করুন। কেউ বলবেন না, আমি জিজ্ঞেস করব। শয়নম বং জলম পিবতি। আমি বলতে নিষেধ করেছি, আমি জিজ্ঞেস করছি এখন। আচ্ছা, এখানে ইউজার নামে একজন যুক্ত আছেন, আপনি প্লিজ আপনার নামটা বা আইডিটা একটু লিখবেন। উনি মীরা মহোদয়া, ওয়েস্ট কানাডা থেকে আছেন। ও আচ্ছা। প্রীতম সাহা মহোদয়, আপনি কি আছেন? হ্যাঁ আছি। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। আপনি আমরা এখানে করছি এখন প্রাক বা পূর্বম। তো এখানে শব্দটা বাক্যটা আছে শোয়ার আগে জল পান করুন। আপনি শুধু শয়নম আমাকে এটা পূর্বম। বলুন যে এটার যে ক্রিয়াটা আছে সেটা পাঁচটা লকারের মধ্যে কোন লকারে পড়বে? এটা তো পাস্ট টেন্স। না না না, এটা এটা তো ক্লাস করছি গ্রুপ করে খান। এটা তো ভবিষ্যতে অবধি, ভবিষ্যৎ ভবিষ্যৎ কাল হইলে কোন? ডাইকা রাখিস কেমন? এটা যদি ভবিষ্যৎ কাল হয় তাহলে তো লুট লকার হবে। এই বাক্যের ক্রিয়া কোনটা দেখুন, যে বাংলা সব বাক্যটা দেওয়া আছে। কর্তা, ক্রিয়া। দেওয়া আছে শোয়ার আগে জল পান করুন। জল পান করা। হ্যাঁ, পান করুন এখানে হচ্ছে বাক্যের ক্রিয়া। তো হ্যাঁ, করুন বলছে, তো এটা আমরা সংস্কৃতে রূপান্তরের ক্ষেত্রে পাঁচটা লকার আমরা পড়েছি। আম, তো সেগুলোর মধ্যে আদেশ কোনটাতে এটা পড়বে? লোড লোড লোড। হ্যাঁ হ্যাঁ, লোড লুট হবে, লকার। হ্যাঁ, লোড লকার হবে। এটা লোড হবে। লোড কেন হবে? এখানে আদেশ বলছি জল অনুজ্ঞা পান, এটা অনুরোধ বা যার আদেশ। কারণে অনুরোধ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা অনুরোধ বা আদেশ বুঝাচ্ছে, অনুজ্ঞাবাচক। হ্যাঁ। তাই এখানে পান করুন শব্দ যখন আমরা অনুবাদ করব তখন সেটা লোড দিয়ে অনুবাদ করব। ঠিক আছে। হ্যাঁ, আর আহ, প্রাক বা পূর্বম হলে এক্ষেত্রেও হচ্ছে পঞ্চমী হয়। তাই এখানে আছে শোয়ার আগে। কিসের আগে? শোয়ার আগে। তাই শোয়া বা শয়ন করা এই শব্দটার ক্ষেত্রে আমরা পঞ্চমী প্রয়োগ করব। আমি বলে দিয়েছি যে এখানে শোয়ার সংস্কৃত হচ্ছে শয়ন, শয়ন শয়ন। করা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কোন শয়ন শব্দের যেহেতু মতো? পান, এটা শয়নটা অকারান্ত, স্ত্রীলিঙ্গ। অকারান্ত শয়ন। হ্যাঁ, শয়ন হলো। শয়নটা তো অকারান্ত ক্লীবলিঙ্গ হয়। এখানে শয়না আমরা যখন উচ্চারণ করছি তখনই দেখছি যে এটা অকারান্ত। তো এখন দেখতে হবে হ্যাঁ, সেটা পুংলিঙ্গ নাকি ক্লীবলিঙ্গ। তো শয়ন শব্দটা হচ্ছে ক্লীবলিঙ্গ, অকারান্ত ক্লীবলিঙ্গ, ফল ফল শব্দের মতো। ফল। আচ্ছা, ফলের মতো। পঞ্চমী ম্যাডাম, হ্যাঁ, পঞ্চমীর প্রয়োগ হবে। পঞ্চমী হবে না? তাহলে কি হবে? ফল হবে। ফলাৎ। হ্যাঁ,
নাইয়া সয়নাথ। সয়নাথ। হ্যাঁ, সয়নাথ। তারপর আছে আগে। তো আগে শব্দের সংস্কৃত আমরা এখনই পড়েছি, যে প্রাক বা পূর্বম। তারপর হচ্ছে জল। জল, জল জল থেকে শব্দের জলম, সংস্কৃত কি? জলম। জল শব্দের সংস্কৃত জল। আর আচ্ছা এটা হচ্ছে বাক্যের এটা হচ্ছে বাক্যের কর্ম, কি পান করা, কি পান করুন, জল পান করুন, তাই এটাতে দ্বিতীয় হয়েছে জলম। এরপর পান করুন। পান করুন করার ক্ষেত্রে আমরা একটা ধাতু রূপ আনবো। সেই ধাতুটা কি হবে? কারো কি মনে আছে? বলা হি হয়েছে হবে, হি। সি হি হবে। পিবসি। আচ্ছা, ধাতুটা হচ্ছে পা ধাতু। হ্যাঁ, এটা যখন প্রয়োগ হয় তখন পিব হয়ে যায়। পিবতি, করুন পিবতি। হ্যাঁ, এখানে পিবতি তো হওয়ার কথা না নাকি? এখানে হবে পিবত, লোট হবে তো। পিবতি। লোট লকার হলে পিবতু। পিব আনি, পিবতু, পিবতু। হ্যাঁ, প্রথম পুরুষ। তো এখানে বাংলাটা যেহেতু দেওয়া আছে যে পান করুন, বোঝাই যাচ্ছে যে এখানে বড় কাউকে বলা হচ্ছে। যেহেতু যদি ছোট কাউকে বা আদেশ হিসেবে বলা হতো তাহলে হতো পান করো, তখন আমরা কি করতাম? মধ্যম পুরুষ এক বচন ব্যবহার করতাম। কিন্তু এখানে আছে পান করুন, তাই ধরেই নিতে হবে যে এই বাক্যের কর্তা হচ্ছে ভবান বা ভবতি। তাই এখানে আহ প্রথম পুরুষ এক বচনের রূপ তু, পিপ ধাতুর সাথে, পা ধাতুর সাথে লেগে লেগে হয়েছে পিবাতু। দিদি, তাহলে এখানে শোয়াটা তাহলে কি হবে? সয়নাথ প্রাক, আমরা সয়নাথ যে প্রাক। প্রত্যেকবার অব্যয় ইউজ করতেছি, অব্যয়ের আগের শব্দটাকে আমরা চেঞ্জ করতেছি যখন এই যে প্রভাবী অব্যয়টা ব্যবহার করতেছি। হ্যাঁ, ওভাবেও বলতে পারেন। স্পেসিফিক কোনো আবার নিয়ম আছে যে আবার আমরা তো জানি এই যে সংস্কৃততে শব্দগুলো আগে পরে করেও লেখা যায়। তো এই জন্য আমি স্পেসিফিকলি বলছি না যে শুধু আগেরটাই হবে। আমি বলছি যেমন এখানে আছে আগে, তো কিসের আগে প্রশ্ন করে আমরা পাচ্ছি? শোয়ার আগে। তাই শয়ন শব্দটাতে আমরা পর্যায় প্রয়োগ করেছি। এখন এটা যদি পরেও থাকতো, যদি এমন থাকতো যে জলম শয়নাত প্রাগ বা পূর্বম পিবাতু, অথবা শয়নাতটা যদি পরেও থাকতো তাহলেও পঞ্চমীটাই হতো। তাহলে কি ওই কর্তাকে পরিবর্তন করে অব্যয় কর্তাকে পরিবর্তন করতেছে, এরকম কিছু? হ্যাঁ, অনেক মানে ক্ষেত্রে বলা আমরা যায়, তবে সব ক্ষেত্রে নয়। মনে রাখার জন্য টেকনিক কি এরকম পরে পরে আচ্ছা মনে রাখা, নাকি যে আচ্ছা কর্তাকে আচ্ছা পরিবর্তন ম্যাডাম, করে আমি এইভাবে একটা মনে প্রশ্ন রাখা? করি। হ্যাঁ, বলুন। আচ্ছা, এই জায়গায় যদি বলতাম যে যে আপনি শোয়ার আগে জল পান করুন, তো এই জায়গায় আমি একটা দেখছি যে লোট লকারে যে এখানে মধ্যম পুরুষ তো এটা, তো এই জায়গায় হচ্ছে হি আছে, এই জায়গায় এটা কি হি এর কোনো কাজ হইতো কি? ইউ কেন আপনি, হবে? হি হবে হি না, ইউ কমস হবে। অফ। আপনি আচ্ছা, আপনি শব্দের সংস্কৃত হচ্ছে ভবান বা ভবতি। হ্যাঁ, তো এটা আপনি যখন বলছি সেটা হচ্ছে আহ তখন প্রথম পুরুষ এক বচন হয়ে যাচ্ছে। তো আমরা সেই আপনিটা ধরে এখানে প্রথম পুরুষ এক বচনের তু লাগিয়েছি। আর যদি ও বলা হতো আচ্ছা। যে পান করো, অর্থাৎ মধ্যম পুরুষ এক বচন, তো তখন পিবা হতো। কেন হতো? ওই যে হিটা লাগতো না, পিবা শেষে অউচ্চারিত হচ্ছে, তাই হিটা উজ্জ্ব থাকতো। ও আচ্ছা। এরপর আছে পরম বা অনন্তরম। অনন্তরম এটা আমরা পড়েছি কুটুম্ব জানাহা গল্পে ছিল। ভোহ বার্তা পত্রিকাম অনন্তরম পঠতু, এমনটাই বোধহয়। তো ওখানে কিন্তু
পরম। হ্যাঁ, ওখানে কিন্তু আমরা দেখিনি অনন্তরমের কারণে কোনো শব্দের অন্য বিভক্তির প্রয়োগ আমরা দেখিনি। তো কেন দেখিনি, সেখানে বলা হয়নি যে কিসের পরে। এখানে এজন্য আমরা যুক্ত করেছি যে স্নানের পরে খবরের কাগজ পড়ো, ওইটা থেকে। তো স্নানের পর, কিসের পর? স্নানের পর। তাই স্নান শব্দটাতে পরম। আহ এই অনন্তরম শব্দটার প্রভাবটা পড়বে। পরম। এটাতেও হবে আহ পঞ্চমী, পরম, পরম। অর্থাৎ পরম বা অনন্তরম থাকলে তখন পঞ্চমীর প্রয়োগ হয়। পরম। আর স্নান শব্দের সংস্কৃত হচ্ছে স্নান। স্নান। স্নান, এটা কোন শব্দ হবে? স্নান। স্নান, অকারান্ত। নির্দেশনে তুমি আলাপ। এটাও হচ্ছে অকারান্ত ক্লিবলিঙ্গ, তাই হচ্ছে স্নানাত হবে। আচ্ছা, বলছি এটা হচ্ছে অকারান্ত ক্লিবলিঙ্গ, তাই এখানে হচ্ছে স্নানাত। হুম, আমরা এখানে পঞ্চমী প্রয়োগ করেছি স্নানাত। তারপর পর শব্দের সংস্কৃত হচ্ছে পরম বা অনন্তরম। তো খবরের কাগজ, ওখানে ওই বাক্যটাতেই ছিল যে খবরের কাগজের সংস্কৃত কি? বার্তা পত্রিকা। বার্তাপত্রিকা। এখানে একটা প্রশ্ন ছিল, মলয় বাবু করেছিলেন যে বার্তাপত্রিকা অনন্তরং পঠতু, পঠতু কেন হলো, ও উম, সেটা একটু আলোচনা করতে পারেন। ওখানে আমার যতটুকু মনে পড়ছে যে মা বাবাকে বলছিল যে বার্তা পত্রিকা পরে পড়ো। ওখানে ভো হচ্ছিল হুম, সম্বোধনে। বউ ছিল। তো এভাবে যখন বলছে, তো তখন এটা বোঝাই যাচ্ছে যে আপনি বার্তা পত্রিকা পরে পড়ুন বা পরে পড়ো, আহ অর্থাৎ অনুরোধ বুঝাচ্ছে। এই কারণে হচ্ছে হুম, ওখানে লোট হয়েছে। ওই গল্পটার প্রত্যেকটা ক্রিয়ায় কিন্তু লোটে ছিল। হয় মা শিশুদেরকে আদেশ করছেন বা বাবা করছেন, অথবা মা বাবাকে অনুরোধ করছেন যে পরে পড়ো, আগে স্নান করো, আগে রেডি হয়ে নাও, প্রস্তুত হয়ে নাও, দেবালয়ে চলো, এমনটা ছিল। হুম। আচ্ছা, এটার ক্ষেত্রেও একই। এখানে যদি আপনারা মধ্যম পুরুষ ধরে করেন, তাহলে হবে পঠ। আর যদি ভবান বা ভবতি দিয়ে, অর্থাৎ আপনি পড়ুন এভাবে করে বলে, তাহলে হবে পাঠাতু। আচ্ছা, আগেরটা যেহেতু পি বা তু হয়েছে, তাহলে এটা আমরা পাঠা রাখি। অর্থাৎ ও, আমার কথাটা মিউট করা আছে। হুম, অর্থাৎ এই বাক্যের কর্তাকে যেটা উহ্য আছে সেটা হচ্ছে ত্বম। তো হ্যাঁ,
সেকেন্ড পার্সন। এই কারণে এখানে আমরা বার্তা পত্রিকাম পঠ লিখেছি। পঠা। এরপর আছে সহ। সহ যখন হয় তখন হচ্ছে তৃতীয়া প্রয়োগ হয়। আহ তৃতীয়া কোনগুলোর ক্ষেত্রে প্রয়োগ হবে এখনই আমরা এটা দেখব। এই যে বাক্যটা আছে যে রাম সীতা এবং লক্ষ্মণের সাথে বনে গিয়েছিলেন। তো এখানে বাক্যের কর্তা কি? রাম। কে গিয়েছিলেন? রাম গিয়েছিলেন। তো এরপর হচ্ছে আহ কার সাথে গিয়েছিলেন? সীতা এবং লক্ষ্মণের সাথে। তাই সীতা এবং লক্ষ্মণ এই দুটো শব্দে হচ্ছে তৃতীয়ার প্রয়োগ হবে। রাম যেহেতু রাম কর্তা, রামে হচ্ছে সীতা। এই যে একটু আগে একজন বলছিলেন যে সবসময় কি কর্তাতেই হবে, তা আমি বলেছিলাম বেশিরভাগ ক্ষেত্রে সত্য, সব ক্ষেত্রে না। এই যে এখন একটা ক্ষেত্র পেলাম যেখানে হচ্ছে রাম হচ্ছে কর্তা, রামহ, এটার মধ্যে প্রথমা বিভক্তি হয়েছে, তারপর যাদের সাথে গিয়েছিলেন অর্থাৎ সীতা এবং লক্ষ্মণ, ওই সীতা এবং লক্ষ্মণ শব্দে তৃতীয়া প্রয়োগ হবে। আচ্ছা। আচ্ছা, সীতা শব্দটা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ লতা শব্দের মতো, তাই ওখানে তৃতীয়ার প্রয়োগে হয় লতায়া, এখানে হবে সীতায়া। রাম। আচ্ছা, এরপর হচ্ছে লক্ষ্মণা। লক্ষ্মণা এটা হচ্ছে অকারান্ত আবার পুংলিঙ্গ, এটার ক্ষেত্রে হচ্ছে তৃতীয়া হবে। সীতয়া, রাম সীতয়া লক্ষণের সাথে। লক্ষণ কি হবে? নর থেকে হয় নরেনা, লক্ষ্মণ থেকে হবে লক্ষ্মণেনা। এরপর এবং শব্দের সংস্কৃত আমরা জানি চ, যেটা হচ্ছে পরে চ। হয়, তাই আমরা সীতায়া লক্ষ্মণেনা তারপর চ দিয়েছি। এরপর সাথে এর সংস্কৃত হচ্ছে সহ, সহ বসালাম যে সীতা, রাম সীতা এবং লক্ষ্মণের সাথে তারপর বনে গিয়েছিলেন। বন শব্দের দ্বিতীয়া হবে বর্ণম। আগাচ্ছা। হ্যাঁ, আগাচ্ছা। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, এখানে কর্তা যেহেতু রাম, রাম হচ্ছে প্রথম পুরুষ একবচন, তাই এখানে আমরা আগাচ্ছাত দিচ্ছি, অর্থাৎ অতীতকালে গম ধাতুর সাথে যে আহ দ হলন লাগে সেটা লাগাচ্ছি। এখন অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে সীতা এবং লক্ষ্মণের সাথে গিয়েছিলেন, তিনজনে মিলে তো তাহলে বহু বচন হয়, কেন বহু বচনের রূপ প্রয়োগ করছি না? কারণ এখানে ওই একটা কথায় যে এখানে রাম হচ্ছে বাক্যের কর্তা, এই কারণে। তাই আমরা সবসময় ক্রিয়াটা কি দেখে নির্ণয় করব? কর্তা দেখে। আচ্ছা ম্যাডাম, আমার আরেকটা প্রশ্ন। হ্যাঁ, বলুন। যদি বলা হতো রাম সীতা এবং লক্ষ্মণ বনে গিয়েছিলেন কিন্তু সাথে কথা যদি না থাকতো, তাহলে কি এটার কি তখন ওই হতো রামহ সীতা, তারপর লক্ষ্মণহ চ বর্ণম, তারপর তখন দ হলন হতো না, তখন হতো অন, আগাচ্ছান। তাহলে তখন তো এটা প্রভাবী অব্যয়িত হইতো না, কারণ সাথে কথাটা তো ছিল না। হ্যাঁ, তখন নর্মালি আমরা যেভাবে বাক্যটা অনুবাদ করি সেভাবেই করতাম। আচ্ছা। বইয়ের উপরে কলম আছে। পরে এরপর আছে উপরি। উপরি মানে হচ্ছে উপরে, আর বাক্যটা আছে বইয়ের উপরে কলম আছে। আছে। উপরি উপরি থাকে। বইয়ের
উপরি থাকলে এক্ষেত্রে বই। ষষ্ঠী হবে। হ্যাঁ বইয়ের হ্যাঁ, হুম, বইয়ের সংস্কৃত হচ্ছে পুস্তকা, তখন হবে ষষ্ঠী পুস্তক প্রয়োগ হবে পুস্তকস্য। পুস্তকস্য হ্যাঁ উপরি, কলমের রং উপরি কি পুস্তকস্য উপরি লেখেন? पुस्तकस्य उपरि लेखः अस्ति। কি লেখনী पुस्तकस्य उपरि লেখনী अस्ति लेखनी अस्ति। लेखनी अस्ति দিলাম। দিদি হ্যাঁ, বলুক এটা লেখনী ভুল হবে, নাকি। লেখনী হবে। কলম কলম দিয়ে যেহেতু লেখা হয়, লেখনী হবে। হ্যাঁ লেখনী শব্দটা হচ্ছে অঙ্কনী তাহলে দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, নদী শব্দের মতো। হুম। নদীর ক্ষেত্রে প্রথমে একবচনে কি হয় দেখুন। নদী হ্যাঁ, নদীটা নদী নদী থেকে থাকে। যায়, তাই এখানে লেখনী হ্যাঁ লেখনী রয়ে গেছে। এই বাক্যের কর্তাকে তাহলে লেখনী। হ্যাঁ তারপর বস্তি দিব ম্যাডাম আচ্ছা কলম হ্যাঁ কলম কলমের কলম কলম হয় কি লেখনী হয় কি কলম তো কলম হয় না আচ্ছা, হুম। ওখানে হচ্ছে ওটা হচ্ছে ফলম। আম, অকারান্ত যেসব ক্লিবলিঙ্গ আছে সেগুলোর রূপ হচ্ছে ফল শব্দের মতো হয়। আর লেখনী হচ্ছে আহ দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, নদী শব্দের মতো। প্রশ্ন হলো যে কলম, কলমের কি সংস্কৃত লেখনী হবে না কলমও সংস্কৃত শব্দ? আচ্ছা, কলম কলমই বলেছেন, আমি পড়েছি শুনেছি ফলম। আমি কলমই পড়েছি কলম কলমম কলমই কলমেন কলমের সংস্কৃত কলমাভ্যাম লেখনী কলমে হয় যদি আকার, মানে আঁকা হয় ওটা দিয়ে, অর্থাৎ পেন্সিল যেটা আমরা বলি, যেটা দিয়ে আঁকি সেটাকে বলে অঙ্কনী। আর কলম হয় অঙ্কনী যেটা, যদি তুমি বলতো তাহলে না অঙ্কনী নিতাম। হ্যাঁ যে বইয়ের উপরে তুলি আছে, বইয়ের উপর বইয়ের উপরে তুলি আছে, তাহলে মনে হয় অঙ্কনী আসতো। হ্যাঁ কলম আছে তাহলে তো লেখনীটা ঠিক দিয়েছেন মনে হয়। অবশ্য হ্যাঁ, কলম আছে বলে এখানে লেখনী দিয়েছি। আর কলমা, ওটা ওটা একটা সংস্কৃত শব্দ হয় কলমা, কিন্তু ওটার অর্থ কলম না। ওটার অর্থ হচ্ছে আহ, এখানে দিয়েছে চোর। আচ্ছা, যাই হোক, তো কলম শব্দের অর্থ যেহেতু, মানে সংস্কৃত যেটা কলমা হয় সেটার অর্থ কলম না, তাই কলম শব্দের সংস্কৃত আমরা নিয়েছি লেখনী। এরপর আছে আধাহ, আধাহ বা নিচাইহি, যার অর্থ হচ্ছে নিচে। এটার ক্ষেত্রেও ষষ্ঠী হবে। গাছের হ্যাঁ বৃক্ষস্য ম্যাডাম বৃক্ষস্য হবে নাকি হ্যাঁ, বৃক্ষস্য। বৃক্ষস্যই তো। বৃক্ষস্য অধ হ্যাঁ, অধ অথবা নিচয়হি হ্যাঁ, অধঃ তিষ্ঠা নিচৈহি। বিশেষ্য অধঃ বস, বস পৃষ্ঠ হবে না, পৃষ্ঠ তিষ্ট হবে না। তিষ্ট না বস বস হবে বস 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 ধাতু আচ্ছা, এটা আমি বলছি যে তিষ্ঠা সেটা হতে পারে আহ, উপবিশ্ব হবে নাকি উপবিশ্ব হ্যাঁ, আর বসো সেটা আমরা পড়েছি বস ধাতু থেকে
যখন আমরা বসটা আনতে চাইবো তখন উপসর্গ হিসেবে উপটা যোগ হবে, অর্থাৎ উপ যোগ বিষ ধাতু, তখন হবে উপবিশতি, আহ উপবিশন্তু এভাবে। তো এখানে হবে উপবিশ। 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 তালব্য স। বিশেষ অজ নিচে উপবিশ হয়েছে কারণ এটা এটা আদেশ বোঝাচ্ছে, আর আদেশ বোঝালে হচ্ছে আমরা লোট লকার প্রয়োগ করি। উপবিশ। বৃক্ষস্য অধঃ বা নিচৈঃ উপবিশ, অর্থাৎ গাছের নিচে বসো। বস। আচ্ছা, এর পরেরগুলো আমরা একটু তাড়াতাড়ি করে ফেলবো, অনেকটা সময় হয়ে গেছে। আচ্ছা, ওই কুশাঞ্জু ওই দিবা আরবি ওটা হঠাৎ আছে। এরপর আছে সে খেতে সমর্থ। তো সেটা আমরা লিখেছি সহ, আর খেতে সমর্থ, আর এখানে সমর্থর জন্য আছে আলম, তাই আমরা এখানে আলম লিখবো। আলম। 25 পানি মিনিশে পড়লো। 10 আপনারা খান একটু আছে হচ্ছে মিউট 200 টাকা, থাকবেন। 200 আর 50 টাকা যে কত লাভ হইলো আর বাকি 100 টাকা কিন্তু মূর্তি না। আচ্ছা, তো এখানে কি আছে? আহ আলম, আলম অর্থ হচ্ছে সমর্থ, আর খেতে, ভোজন তো খাওয়া। খাদত্তি। আচ্ছা, এখানে খাদত্তি আলম কেন? থাকলে এখানের ক্ষেত্রে হবে যে চতুর্থী প্রয়োগ হবে। চতুর্থী। দেখুন আলম কিন্তু দুটা পরপরই পরপর রাখা হয়েছে যাতে বুঝতে সুবিধা হয়। আলম শব্দের দুটো অর্থ আছে, একটা হচ্ছে সমর্থ, আরেকটা হচ্ছে নিষ্প্রয়োজন, যেটা পরের বাক্যে আছে। তো এটা এটা কোনটার কি প্রয়োগ হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো? ওই বিভক্তিটা দেখে। যেমন এখানের ক্ষেত্রে এটা প্রয়োগ হচ্ছে চতুর্থী, পরেরটাতে কিন্তু চতুর্থী প্রয়োগ হবে না। তো আমরা যদি বুঝতে চাই, অর্থাৎ একটা যদি সংস্কৃত বাক্য থাকে যেখানে আলম থাকে, তো দেখতে হবে যে সেখানে কোনটার প্রয়োগ হয়েছে, চতুর্থী প্রয়োগ হয়েছে না এর পরেরটাতে তৃতীয়া হয়, তো তৃতীয়া প্রয়োগ হয়েছে। তো দুটো দেখে আমাদেরকে দুটোর অর্থটা বুঝে নিতে হবে। আহ আর এখানে খেতে সমর্থ, খেতে এটার জন্য আমরা যেহেতু চতুর্থী প্রয়োগ করতে হবে, তাই এখানে আমরা আমরা আনবো ভোজনায়। আর আরেকটা শিখেছি যে যখন সামর্থ্য বোঝায় তখন হচ্ছে একটা লকার দিয়েও বোঝানো যায়, সেটা হচ্ছে লোট লকার। লোট লকার দিয়ে মাঝে মাঝে সামর্থ্যও বোঝায়। তো এখানে আমরা লোট লকার আনিনি, আমরা এখানে আলম এনেছি, তাই আলম কিসে সমর্থ? ভোজনায় সমর্থ, অর্থাৎ ভোজন করতে পারে। ভোজন শব্দতে চতুর্থী প্রয়োগ করেছি। এখানে দেখুন, এখানে যদি খেতে সমর্থ আমরা খাদ ধাতু থেকে আনতাম খাওয়া, তখন কিন্তু আমরা চতুর্থীটা প্রয়োগ করতে পারতাম না, এই জন্য এখানে ভোজন শব্দটা আনা হয়েছে। অর্থাৎ সহ আলম ভোজনায়, অর্থাৎ সে খেতে সমর্থ। আর এখানে তাহলে ভার্ব কি হবে? আস্তি বা ভবতি। এর পরেরটা আছে অভাবতী। হ্যাঁ, নিষ্প্রয়োজন। তো নিষ্প্রয়োজন অর্থ এখানে, অর্থাৎ এই আলমটা যখন তৃতীয় প্রয়োগ হয় তখন
করতে, ডোন্ট বা ডু নট এমন অর্থ প্রয়োগ করে, অর্থাৎ কিছু একটা করা থেকে না করা, নেগেটিভ অর্থ যেটা সেটা বোঝায়। তো এখানে আছে বিবাদের কোনো প্রয়োজন নেই। তো কিসের প্রয়োজন নেই? বিবাদের প্রয়োজন নেই। তাই আমরা বিবাদ শব্দে হচ্ছে তৃতীয়া প্রয়োগ করব, হবে বিবাদে না। কেন কল কলহ দিলে কি হবে? কলহ হয় না না দিদি? বুঝিনি। কলহ হয় না না? ফল শব্দের কথা বলছেন? কলহ কলহ কলহ, বিবাদ বিবাদ কলহ। ও আচ্ছা, কলহ কলহ। কি বাংলা? কলহ মানে কলহ ওটা হচ্ছে ঝগড়া, আর বিবাদ মানে হচ্ছে যেটা, মানে দুটোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কলহ মানে হচ্ছে ঝগড়া, যেটা বাসায় ক্ষেত্রে হয়। আর বিবাদ মানে হচ্ছে যখন দুজন জ্ঞানী ব্যক্তি কথাবার্তা করেন, তর্ক বিতর্ক যেটা বলে, ওটা। হ্যাঁ হ্যাঁ, বিবাদ। একজনের যুক্তি যখন আরেকজন যুক্তি দিয়ে খণ্ডন করেন, বিবাদ। হ্যাঁ, সেটা। তো এখানে বলছে বিবাদে না আলম, অথবা আলম বিবাদে না, দুটোই হতে পারে। ম্যাডাম এই জায়গায় বিবাদের মনে হচ্ছে ষষ্ঠীর বিভক্তি একটা প্রয়োগ মনে হচ্ছে। না, এটাতে তৃতীয়া হয়েছে। কেন কোন ষষ্ঠী? শব্দের মতো হলো এটা? ষষ্ঠী কেন মনে ষষ্ঠী হয়? কেন? ষষ্ঠী হলে তো বিবাদাস্য হতো। বিবাদের নর শব্দের মতো, বিবাদ না, নারে না। হ্যাঁ, নরেনা। হ্যাঁ, নরেনা এর মতো। আলম বিবাদেনা। হ্যাঁ, আচ্ছা, বিবাদ বিবাদে না। শব্দটা এটা পুংলিঙ্গ না ওই যে ক্লিবলিঙ্গ, দের এটা একটু শব্দটা যে দেখতে আছে, হবে। তো ক্লিবলিঙ্গ হ্যালো, হোক বা পুংলিঙ্গ হোক, দুটোর ক্ষেত্রে কিন্তু বিবাদেনে হয়। ফল শব্দ থেকে দেখবেন আহ ফলে তৃতীয়াও ফলে না। ফলেই না হয়। হুম হুম। হুম, এ কারণে খা- বিবাদেনা হয়েছে। বিবাদেনা আলম বা আলম বিবাদেনা, অর্থাৎ বিবাদের কোনো দরকার নেই। মানে বিবাদে না আলম দিয়ে তো কথা, এরপর আর কিছু দিবেন না? না, শেষ তো। অস্তি অভাবতী। প্রয়োজন নেই মানে নিষ্প্রয়োজন। কেমন মনে হচ্ছে আর একটু কিছু দিলে ভালো হয়। এটা এইটুকুই, এইটুকু দ্বারাই হচ্ছে বাক্যের অর্থটা প্রকাশিত হচ্ছে। তাই আলাদা করে শব্দ কেন আনবো? তাহলে ওই কোন কোন শব্দটা? এটা বাংলা অর্থ ঠিকভাবে বোঝানোর জন্য আনা হয়েছে, বিবাদেনা আলম। কঠিন হয়ে যাচ্ছে। এইটা এখানে যদি আমি কোন শব্দটা যদি বাদ দিই, বিবাদের প্রয়োজন নেই, তারপরেও কিন্তু অর্থটা একই থাকে। মানে বিবাদেনা আলম, বিবাদের প্রয়োজন নেই। আচ্ছা, এরপর আছে পৃথক। পৃথক মানে আলাদা। তো এখানে আছে তুমি আমার চেয়ে আলাদা। আচ্ছা, আমরা নর্মালি যখন বিভক্তি পড়ছিলাম তখন পড়েছি, যখন এরকম তুলনা করা হয়, তোমার চেয়ে আমি ভালো, আমার চেয়ে তুমি ভালো, এরকম ক্ষেত্রে পঞ্চমী হয়। তাই এক্ষেত্রেও হচ্ছে পৃথক হলে পঞ্চমী হবে। পৃথক থাকলে পঞ্চমী হবে। কিসে পঞ্চমী হবে? এই যে আমার চেয়ে, কার চেয়ে, কার চেয়ে, আমার চেয়ে। তাই আমি শব্দটাতে, অর্থাৎ আসমাত শব্দের পঞ্চমীর রূপ হবে। তো তুমি শব্দের সংস্কৃত আমরা এখানে লিখেছি ত্বম। তারপর আসমাত শব্দের পঞ্চমীর রূপ কি হবে বলুন? মত। ত্বম মত পৃথক। পৃথক। হ্যাঁ, ঠিক আছে। তুমি আমার চেয়ে আলাদা।
এরপর আছে আরাত। আরাত অর্থ হচ্ছে নিকটে। আম, তারপর বাক্যটা আছে গ্রামের নিকটে বন আছে। আচ্ছা, আরাত শব্দে আরাত থাকলে দ্বিতীয় হয়। যদি চেয়ে শব্দটার কোনো ইয়ে হলো না? আচ্ছা, চেয়ে এটা হচ্ছে যখন আমরা পঞ্চমীর প্রয়োগ করেছি তখন ওটার মধ্যেই হয়ে গেছে। যেমন নারাত বললে আমরা বলি নর থেকে, আহ বা নারাস্তিয়া বললে বলি নারার নরের। তো সেরকমই এখানে হচ্ছে আলাদা করে ওটার অনুবাদ করতে হবে না। মত যখন বলেছি আচ্ছা আচ্ছা, তখনই বুঝেছি, বোঝাচ্ছে হতে থেকে আমার চেয়ে চেয়ে। যেটা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বুঝেছি, হতে থেকে চেয়ে যেটা বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, বলছেন। আর এখানে এরপর আছে আরাত। আরাত থাকলে দ্বিতীয় হয়। আমি একটু দ্রুত যাচ্ছি, কেউ না বুঝলে একটু বলবেন, যেহেতু সময় খুব কম, আরো একটা স্লাইড রয়ে গেছে দেখুন। তো এই জন্য আমি একটু তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা করছি। কেউ না বুঝলে অবশ্যই বলবেন। হরিওম, এর থেকে আগে যে পেজটা আপনি দেখিয়েছিলেন ওটার একটা স্ক্রিনশট নিতে চাই, ওটা কি দ্বিতীয়বার দেখানো যাবে? আগেরটার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো তো আমি পিডিএফ দিয়ে দিব, এই পুরো নোটটার আচ্ছা পিডিএফ। ঠিক 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 আছে। কোথায়? ক্লাস আচ্ছা, রেকর্ড করা হচ্ছে। তাহলে আমি একটু লিভ নিয়ে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। নমস্কার। কি হবে? গ্রাম, গ্রাম নরম, গ্রামম। হ্যাঁ, গ্রামম, তারপর নিকটে এর সংস্কৃত হচ্ছে আরাত। তারপর বন আছে, কি আছে, বন আছে, তাই বনের বন শব্দেও হচ্ছে দ্বিতীয় প্রয়োগ হবে বনম বনম अस्ति। অস্তি। গ্রামম আরাত বনম অস্তি। হ্যাঁ, এরপর আছে অন্তরা। অন্তরা মানে হচ্ছে মাঝে। হ্যাঁ, বাক্যটা আছে নদী এবং পর্বতের মাঝে একটি বন বাগান আছে। অন্তরা মাঝে। অন্তরা থাকলেও হচ্ছে দ্বিতীয় প্রয়োগ হয়। মাঝে দ্বিতীয়া। হ্যাঁ, এই আপনি আনমিউট করে নিলে ভালো হয় দিদি, উনি ওনার কথা বোঝা যাচ্ছে, আপনার কথা একটু কম বোঝা যাচ্ছে তাহলে। হ্যাঁ, আচ্ছা, তো বলছি নদী এবং পর্বতের মাঝে একটি বাগান আছে। নদী। তো কিসের কিসের মাঝে আছে? নদী এবং পর্বতের মাঝে। তাই নদী পর্বত দুটো শব্দেই হচ্ছে দ্বিতীয় প্রয়োগ হবে। নদীম চা পার্বত। নদীম নদীম চা পর্বত শব্দের সংস্কৃত পর্বতম। পর্বত। এটা ফলের মতো হবে। হ্যাঁ, আচ্ছা, না, পর্বত হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ, নর শব্দের মতো হবে। ও, নদীম পর্বতম চ। আপনি বলেছিলেন নদীম চ পর্বতম, ওটাও হবে, কিন্তু সাধারণভাবে আমরা হচ্ছে পরে দিই চটা, তাই এখানে পরে দিয়েছি। যদি মাঝখানে দিই অর্থাৎ নদীম চ পর্বতম, ওটাও হবে। ম্যাডাম তারপর এখানে পর্বত দিলে কি ফল দিলে কি ভুল হইতো? মানে পর্বত শব্দটাকে যদি ফলের মতো করতেন। হুম। আচ্ছা, পর্বত শব্দটা হচ্ছে আম,
এখানে কিন্তু ভুল হতো না, দেখুন। আহ নর শব্দ থেকে নরম হয় দ্বিতীয়াতে, আর ফল শব্দ থেকে ফলম। দুটোর রূপ কিন্তু একই রকম, কিন্তু আমাদেরকে তো জানতে হবে, কারণ কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। তাই আমাদেরকে জানতে হবে যে শব্দটা কি পুংলিঙ্গ নাকি ক্লীবলিঙ্গ। এখানে পর্বত শব্দটা হচ্ছে পুংলিঙ্গ, অকারান্ত পুংলিঙ্গ, তাই নর শব্দের মতো। আচ্ছা, তারপর মাঝে বসবে, মাঝে অন্তরা। অন্তরা एकम् उद्यानं भवति। হ্যাঁ, एकम उद्यानम अस्ति। আচ্ছা, তো এখানে কি হলো, বলেছি অন্তরা থাকলে তখন হচ্ছে দ্বিতীয়ার প্রয়োগ হয়। তো যে আহ, যে দুটো শব্দ আহ মাঝে শব্দটার সাথে সম্পর্কিত, অর্থাৎ এখানে আছে কি, যে নদী এবং পর্বতের মাঝে, তো কিসের কিসের মাঝে, নদী এবং পর্বত, দুটো শব্দে হচ্ছে দ্বিতীয় প্রয়োগ হবে। নদীতে, নদী শব্দে আমরা নদী শব্দের দ্বিতীয়া নিয়েছি নদীন, তারপর পর্বত শব্দের দ্বিতীয়া নিয়েছি পর্বতম, তারপর এবং এর সংস্কৃত করেছি চ, তারপর আছে অন্তরা, আর হচ্ছে একটি বাগান আছে, একটি এর সংস্কৃত হচ্ছে একম, আর বাগানের বাগানের সংস্কৃত আমরা নিয়েছি উদ্যান, উদ্যানম अस्ति। উদ্যান শব্দটা হচ্ছে অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ, তাই উদ্যান শব্দটাতে আহ উদ্যান শব্দটাতে যে রূপটা লেগেছে, একম শব্দটাতেও সেই রূপটাই লাগবে, কারণ একমটা হচ্ছে উদ্যানের সাথে সম্পর্কিত। উদ্যানটা যেহেতু ক্লীবলিঙ্গের মতো হয়েছে, অকারান্ত ক্লীবলিঙ্গ, তাই এক শব্দটাও অকারান্ত ক্লীবলিঙ্গের মতো হয়েছে। এখন যদি এখানে কোনো মানুষের কথা বলা হতো, যদি বলা হতো যে আহ, একজন নর, তখন হতো একহ নরহ। আচ্ছা, এরপর আজকের এখানে আহ প্রভাবী অব্যয় মোটামুটি শেষ। শেষ যেটা আছে সেটা আমরা চতুর্থীর ক্ষেত্রে পড়েছি, আমরা আলাদা করে নোট করেছিলাম যে নমঃ, স্বস্তি, স্বাহা, স্বধা, স্বধা, বষট, এগুলো থাকলে চতুর্থীর প্রয়োগ হয়। তো এখানে উদাহরণ দেওয়া আছে, কৃষ্ণায় নমঃ, অগ্নায় স্বাহা, ইন্দ্রায় বষট। এটা আমরা চতুর্থীর ক্ষেত্রে আলাদা করে নোট করেছিলাম। ওকে, এরপর এখন বলুন, এই যে প্রভাবী অব্যয় এতগুলো আমরা যেগুলো পড়লাম, এই যে প্রথম থেকে যা যা আছে, এখানে কারো কোথাও কি বুঝতে অসুবিধা হয়েছে, বা কোনো জায়গায় কোনো জিজ্ঞাসা রয়েছে কি? আমি একটু বুঝে নেই, পরে হয়তো প্রশ্ন করবো। এখন হ্যাঁ, কোন বলতে জায়গায় চেয়েছিলাম বলছেন কি? ভুলে গেছি, বলতে চেয়েছিলাম ভুলে গেছি।
আর আমি নিশ্চয়ই বলবো। ঠিক আছে, দেখে আচ্ছা রাখছি। ঠিক আছে, তাহলে পরে হচ্ছে গ্রুপেও বলতে পারেন অথবা ইনবক্সেও বলতে পারেন। ঠিক আছে, তো আমরা আজকে পড়েছি কি কি। প্রথমে ছিল ঋত, ঋতে অন্তরেণ, যে সকল ক্ষেত্রে সেটার ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয়ার প্রয়োগ হয়। তারপর হচ্ছিল অন্তঃ, ভিতরে, যেটার ক্ষেত্রে ষষ্ঠীর প্রয়োগ হয়। এরপর আছে বহি, বহিহি, বাইরে, পঞ্চমীর প্রয়োগ হয়। এরপর প্রাক বা পূর্বম, যার অর্থ হচ্ছে আগে, এটার ক্ষেত্রে পঞ্চমীর প্রয়োগ হয়। তারপর আছে পরম বা অনন্তরম, এটার ক্ষেত্রেও পঞ্চমীর প্রয়োগ হয়। তারপর সহ, আহ সেটার অর্থ হচ্ছে সাথে, সেটার তৃতীয়ার প্রয়োগ হয়। এরপর আছে উপরি, উপরি মানে হচ্ছে উপরে, এটার ক্ষেত্রে ষষ্ঠীর প্রয়োগ হয়। অধহ বা নিচাইহি, দুটার অর্থই হচ্ছে নিচে, আর এক্ষেত্রেও হচ্ছে ষষ্ঠীর প্রয়োগ হয়। এরপর আছে অলম, দুটো অলম আছে। অলম একটার অর্থ হচ্ছে সমর্থ, আরেকটার অর্থ হচ্ছে নিষ্প্রয়োজন বা ডু নট, এমনটা। তো যখন সেটা সমর্থ বুঝাবে তখন সেখানে চতুর্থীর প্রয়োগ হবে, আর যেখানে সেটা ডু নট বা করো না বা করা উচিত হবে না, কোনো প্রয়োজন নেই এমনটা বুঝাবে, তখন হচ্ছে তৃতীয়ার প্রয়োগ হবে। এটা আসলে প্রয়োগ দেখেই বুঝে নিতে হবে। যখন সংস্কৃত আমরা একটা পাঠ পড়ব, তখন হচ্ছে ওইটার আগের শব্দটা বা পরের শব্দটার প্রয়োগ দেখে বুঝে নিতে হবে যে এখানে কোন অর্থটা প্রকাশ করছে। আচ্ছা, এরপর আছে পৃথক। পৃথক মানে হচ্ছে আলাদা, এটার ক্ষেত্রে পঞ্চমের প্রয়োগ হয়। তারপর আছে আরাত, আরাত হচ্ছে নিকটে, এটার ক্ষেত্রে দ্বিতীয়ার প্রয়োগ হয়। আর শেষটা আছে শেষটা না, আচ্ছা, অন্তরা, অন্তরা মানে হচ্ছে মাঝে, এটার ক্ষেত্রেও দ্বিতীয়ার প্রয়োগ হয়। শেষটায় আছে নমঃ, স্বস্তি, স্বাহা, স্বধা, বষট, এগুলোর ক্ষেত্রে চতুর্থী প্রয়োগ হয়। হ্যাঁ, কেউ কি কিছু বলছেন? চণ্ডীর মধ্যে এগুলো খুব সুন্দর আছে। স্পধা বা সেট। আচ্ছা, এরপর হচ্ছে বাকিটুকুতে অনেকটা সময় পেরিয়ে গেছে, তো বাকিটুকুতে তেমন কঠিন কিছু নেই। আহ, একজন জিজ্ঞাসা করেছিলেন গত ক্লাসে বা তার আগের ক্লাসে বোধহয়, যে কাউকে কিছু প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করতে পারি। তো এখানে কিছু জিজ্ঞাসাসূচক অব্যয় আছে, যেগুলো হচ্ছে আমরা আম, যখন কোনো কনভারসেশন করব, ডেইলি কনভারসেশন অথবা আম, কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে, তখন হচ্ছে এগুলো প্রয়োগ করতে পারবো। যেমন কিম, সেটা আমরা দুটো প্রয়োগ করতে পারি। একটা হচ্ছে তুমি কি করছো, আর একটা হচ্ছে আম, তুমি করছো কি বা তুমি করেছো কি, যেটা হচ্ছে হ্যাঁ না বোধক প্রশ্ন, সেরকম। তো এটা এখানে দুই ধরনের প্রয়োগ দেওয়া হয়েছে। তো তুয়াম কিম করোসি, এটার একটা অর্থ যেরকম তুমি কি করছো হতে পারে, তো এটার আরেকটা অর্থ হতে পারে তুমি করছো কি, তুমি কি কাজটা করছো, এমন। আর এর পরেরটা আছে ত্বম অদ্য কিম কিম খাদিতবান, অর্থাৎ তুমি আজকে কি কি খেয়েছো বা খেয়েছিলে। আচ্ছা, এখানে তোয়াম হবে না, এটা হবে ভবান। এখানে যদি তোয়াম হতো তাহলে খাদিতবানটা আমাকে চেঞ্জ করতে হতো, তাই আমি এখানে তোয়ামটা চেঞ্জ করে ভবান করে দিচ্ছি। ভবান আদ্য কিম কিম খাদিতবান, অর্থাৎ আজকে আপনি আজকে কি কি খেয়েছেন। এরপর আছে কুত্র, কুত্র মানে কোথায়। আমরা পড়েছি যে অত্র মানে এখানে, তত্র মানে সেখানে, ইয়ত্র মানে যেখানে, আর কুত্র মানে হচ্ছে কোথায়। আর এখানে উদাহরণ হিসেবে আছে মীরা কুত্র গচ্ছতি, অর্থাৎ মীরা কোথায় যায় বা কোথায় যাচ্ছে।
এরপর আছে কাদা। কাদা মানে হচ্ছে কখন। আহ এটার ক্ষেত্রে আছে বয়ম পুনঃ কাদা মিলামহ। তো মিলামহ শব্দটার অর্থ হচ্ছে যে দেখা করা, সাক্ষাৎ করা, টু মিট, ইংলিশে যেটা আমরা মিটিং বলি। তো এখানে আছে বয়ম পুনঃ কাদা মিলামহ। এটার অর্থ হচ্ছে আমরা পুনরায় কখন দেখা করব বা কখন মিলিত হব। এরপর আছে কুতহ বা ক্বহ। এটা হচ্ছে ক সংযুক্ত অন্তস্থ ব, ক্বহ। এটার যদি মনে না থাকে তাহলে কুতহ দিয়েও করতে পারবেন আপনারা। এটার অর্থ হচ্ছে কোথা থেকে। তো এটার উদাহরণ আছে ভবান কুতহ আগচ্ছতু বা ক্বহ আগচ্ছতু, অর্থাৎ কোথা থেকে আসছেন, আপনি কোথা থেকে আসছেন। এরপর আছে কথম। কথম শব্দটারও দুই ধরনের প্রয়োগ হয়। একটা তো আমরা সবসময় করি যে ভবান কথম अस्ति, তম কথম স্তঃ, এরকম করে বলি। আরেকটা প্রয়োগ হচ্ছে কিভাবে। যখন এর পরের বাক্যটা দেখুন, সহ কথম খাদিষ্যতি। তো এটার ক্ষেত্রে কথমের যে অর্থটা সেটা হচ্ছে কিভাবে, যে সে কিভাবে খাবে। খাদিষ্যাতি মানে হচ্ছে একটা লিট লকার লেগেছে ভবিষ্যৎকাল, তাই হচ্ছে খাবে, অর্থাৎ ভবিষ্যতে সে কিভাবে খাবে এমনটা বোঝাচ্ছে। কয়েকটা খাবার। ঠিক আছে, তারপর হচ্ছে কিমার্থম। আমরা কুটুম্বা জানাতেও পড়েছিলাম কিমার্থম শীঘ্রম, কিসের জন্য তাড়াতাড়ি বা কেন তাড়াতাড়ি। তো এখানে কিমার্থমের উদাহরণ আছে কিমার্থম ছাত্রাহ বিদ্যালয়ম গচ্ছন্তি। কেন ছাত্ররা বিদ্যালয়ে যায় বা কিসের জন্য ছাত্ররা আহ বিদ্যালয়ে যায়। এরপর আছে খালু। ওখানে ছিল যে আদ্য রবিবাসরঃ খালু, আজকে কি রবিবার নয়। খালু শব্দটা তখন বলেছিলাম যে খালু শব্দটা যখন নর্মাল কোনো সেন্টেন্সে মানে অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে থাকবে না, একটা সাধারণ বাক্যে থাকবে, তখন সেটা প্রয়োগ এমন ভাবে প্রয়োগ হবে যে অবশ্যই বা সার্টেনলি, এমন ভাবে প্রয়োগ হয়। আর যখন সেটা প্রশ্নবোধক বাক্যে থাকবে তখন সেটা নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করবে। যেমন ওখানে ছিল আদ্য রবিবাসরঃ খালু, ওখানে জিজ্ঞেস করছিল আজকে কি রবিবার নয়। এটা কিন্তু নিশ্চিত হচ্ছে, সে জানে তারপরে আবার জিজ্ঞেস করে নিশ্চিত হয়ে নিচ্ছে। এখানেও আছে যে ত্বম পঠসি খালু, যে তুমি কি পড়ছো না, সে নিশ্চিত হয়ে নিচ্ছে যে তুমি কি পড়ছো নাকি পড়ছো না এমনটা। তো এগুলো হচ্ছে প্রশ্নসূচক বা জিজ্ঞাসা সূচক অব্যয়। আম, কিছু কিছু আপনাদেরকে আগেই বলে দেওয়া হয়েছিল, যেমন কিমটা বলে দেওয়া হয়েছিল, কিমার্থম বলে দেওয়া হয়েছিল। আম, এগুলো আপনারা যখন গ্রুপ কনভারসেশন করবেন তখন ব্যবহার করতে পারেন। আর আ, এখন গ্রুপ কনভারসেশন হচ্ছে না, কোনো গ্রুপেই তেমন ভালোভাবে হচ্ছে না আমাদের কাছে যতটুকু আম, খবর এসেছে। কয়েকজন একদমই সাড়া দিচ্ছেন না। আচ্ছা, আমি ধরে নিলাম যে আপনারা গ্রুপে যে সময়ে সবাই একসাথে কলে থাকে সে সময় আপনারা ব্যস্ত থাকেন বা বাইরে থাকেন, কিন্তু আপনারা গ্রুপে মেসেজ তো দিতে পারেন। মেসেজ দিতে তো আর সময় লাগে না। ধরুন কিছু জিজ্ঞেস করতে চাচ্ছেন অথবা কিছু চর্চা করতে চাচ্ছেন, যেমন কিছু হোক না হোক আপনার চর্চাটা তো হবে। যেমন যদি ভাবান কথামাস্তি এটা আপনি গ্রুপে বলেন, আপনাকে হয়তো কেউ রিপ্লাই দিল না, কিন্তু আপনার তো চর্চাটা হয়ে গেল, যে আপনার এটা মনে থাকবে যে কি কেমন আছেন জিজ্ঞেস করতে হলে আমাদেরকে এটা বলতে হয়। আর একটা কথা কি, কোন একটা জিনিস, কোন একটা স্কিল বা দক্ষতা যখন আমরা অর্জন করতে চাই তখন সেটা চর্চা করতে হয়। সেটা অন্য কোনো ভাষার ক্ষেত্রে হোক। যেমন আমরা এখন সবাই শিখছি ইংলিশ। ইংলিশ আমরা কিন্তু তখনই বলতে পারি যখন সেটা রেগুলার বলার প্র্যাকটিসটা করি, তখনই ঠিকঠাক পড়তে পারি যখন হচ্ছে রেগুলার পড়ার প্র্যাকটিসটা করি। তো প্র্যাকটিসটা হচ্ছে আম, মানে এটা লাগবেই এমন। শুধু শিখে মনে রাখাটা কিন্তু
খুব কষ্টকর। যখন আপনি এটা দৈনন্দিন জীবনে প্র্যাকটিস করবেন, বলতে 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 দেখবেন আর আলাদা করে মুখস্থ রাখতে হচ্ছে না, আপনার এমনিতেই মনে পড়বে। তাই বলছি যারা হচ্ছে গ্রুপের অন্যদের সাথে মানে কল টাইমে যুক্ত হতে পারছেন না, তারা অন্তত মেসেজে কথা বলবেন যে আমার এই জায়গাটা সমস্যা, বা এটা কি বলেছিল ক্লাসে, এটা এমনটা কেন হয়েছে, অথবা এখান থেকে যে আপনি কি করছেন, ভবান কিম কারোতি, এভাবে ছোট ছোট কিছু দিয়েই আসলে অনেক বড় কিছু পরিবর্তন করা যায়। আর আমরা সবাই এখানে শিখতে এসেছি, এমন তো না যে যে আমরা এখানে এটা পড়তে হচ্ছে বলে পড়ছি। আমরা সবাই এখানে স্বেচ্ছায় এসেছি, সংস্কৃত শিখতে এসেছি, বুঝতে এসেছি। তাই সেটা যাতে আরো কার্যকর ভাবে হয়, আমরা যাতে সেটা আরো সুন্দরভাবে রপ্ত করতে পারি, সেটার জন্য আমরা অল্প অল্প প্র্যাকটিস করলেই হবে। আচ্ছা, শেষে পরীক্ষার কথা বলার কথা ছিল, যে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সেটা হচ্ছে গ্রুপে অলরেডি দেওয়া হয়ে গেছে। প্রথমে হচ্ছে সংস্কৃতে নিজের পরিচয়, আহ যেমন আপনার নাম, আপনি আহ কোথায় থাকেন বা কি করেন, এগুলোই সংস্কৃততে আহ এগুলো হচ্ছে বলবেন বা লিখবেন, লিখতে হবে। আর আরেকটা কথা, যে আপনারা চেষ্টা করবেন যে যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর সংস্কৃততে তো দিবেন, আম, সংস্কৃত অক্ষর অর্থাৎ দেবনাগরী হরফ যেটা বলে ওটা ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর যদি কোনো ক্ষেত্রে যদি একদমই না পারেন, তাহলে ছেড়ে দিতে পারেন। তারপরে হচ্ছে এখন কিন্তু সময় আছে, আজকে মাত্র 24 তারিখ, পরীক্ষা হবে আগামী মাসের প্রথম সপ্তাহে। এখনো সময় আছে, 10 দিন 12 দিনের মতো সময় আছে। তো এখন একটু একটু ডেইলি যদি 10 মিনিটও প্র্যাকটিস করেন তাহলেও চলে আসবে হাতে। তো এটা একটু চেষ্টা করবেন যে যাতে দেবনাগরী হরফে লিখতে পারেন। এরপর আছে শব্দরূপ লিখন। শব্দরূপটা কিভাবে থাকবে, পুরোপুরি থাকবে না, যেমন ধরুন বলে দিল যে নদী শব্দের শব্দরূপ সবগুলো লিখুন, এভাবে থাকবে না। থাকবে হচ্ছে যে হয়তো দেয়া থাকবে নাদ্যাহা, বলবে যে নাদ্যাহা শব্দটা কোন ধরনের বিভক্তিতে বলেছে বা কোন শব্দের শব্দরূপ, তখন আপনারা সেটা লিখবেন যে নাদ্যাহা নদী শব্দ থেকে এসেছে, এটার হচ্ছে পঞ্চমী প্রয়োগ বা ষষ্ঠী প্রয়োগ, দুটোর ক্ষেত্রেই কিন্তু নাদ্যাহা হয়। তো একটা লিখলেই হচ্ছে পাবে। আহ এরকম করে বাকিগুলোও থাকবে আহ বিভিন্ন শব্দরূপ থেকে। এরপর আছে ধাতুরূপ। আমরা 5টা লকার পড়েছি ধাতুর, সেই লকারগুলো বিশেষ করে কোন কোন বিভক্তি লাগে, কোন বচনে লাগে, সেগুলো হচ্ছে দেখে রাখবেন, আর তাহলেই পারবেন। দেয়া থাকবে আহ দুটো ভাবে দেয়া থাকতে পারে, একটা হচ্ছে হয়তো বলা থাকতে পারে যে খাদ ধাতুর লোট লকারের মধ্যম পুরুষের আহ দ্বিবচনের রূপটা লিখুন, এরকমও থাকতে পারে। অথবা আহ সরাসরি দেয়া থাকতে পারে যে খা দিতাম এটা কোন ধরনের আহ লকারে পড়েছে, এটা কোন পুরুষ কোন বচন, এভাবে করে। তো দুটোই দেখে রাখবেন, ভাইস ভার্সা। এরপর আছে বাক্য গঠন। বাক্য গঠন যেটা আমরা এতক্ষণ পড়ছি, বাংলা শব্দ বাক্যটা দেওয়া থাকবে, আহ সংস্কৃত শব্দগুলো দেওয়া থাকবে। যেমন এখানে আমরা যদি বলি যে মীরা কোথায় যাচ্ছে, তখন মীরা শব্দটা যে মীরা সেটা দেওয়া থাকবে, তারপর কোথায় এর সংস্কৃত পুত্র সেটা দেওয়া থাকবে, তারপর বলা থাকবে গম ধাতু থেকে। তো তখন আপনাদেরকে ওটা বুঝে নিতে হবে যে মীরা যেহেতু প্রথম পুরুষ একবচন, তাই গম ধাতুর সাথে তি লাগবে, গচ্ছতি হবে। এভাবে করে করে আহ নিজের বুঝে বুঝে করতে হবে। অথবা যদি বলা থাকে যে আমরা আবার কখন দেখা করব, আমরা শব্দটা দেওয়া থাকবে যে আসমাত শব্দের রূপ, তখন আমরা যেহেতু বহু বছর বুঝেছি, তখন আসমাত শব্দ থেকে আপনাকেই বুঝে নিতে হবে যে এটা বয়ম হবে অথবা আবাম হবে। এভাবে করে বাংলা থেকে অনুবাদ করতে হবে।
যেটা আমরা বিভক্তির ক্ষেত্রে করেছিলাম। বিভক্তির বাড়ির কাজগুলোর ক্ষেত্রে আমাদেরকে বাংলাটা দেওয়া ছিল, আমরা সেটা সংস্কৃত রূপান্তর করেছিলাম। ম্যাডাম প্রশ্নের উত্তর কি বাংলাতে না দেবনাগরীতে দিতে হবে? প্রশ্নের উত্তর বলতে ওভাবে কিন্তু লিখিত কোনো প্রশ্ন থাকবে না। যেমন যদি থাকে যে আমরা পুনরায় কখন দেখা করব, তখন এই যে বয়ম পুনঃ কদা মিলামহ, এটা আপনি চেষ্টা করবেন দেবনাগরী হরফে লেখার। যদি না পারি ম্যাডাম, বাংলায় যদি লিখি? কেন হ্যালো, পারবেন না? চেষ্টা করবেন। তাহলে ফেল করবে না, তখন যদি বাংলায় লিখেছি এখন আমি যদি বলি যে বাংলায় লিখতে পারবেন, সবাই বাংলায় লিখবেন। আমি জানি কেউ দেবনাগরীতে আর চেষ্টা করবেন না, কেউ যদি স্বেচ্ছায় করেন তাহলে সেটা ভিন্ন কথা। তো বাংলায় লিখলে নম্বর কম পাবেন, কম পাবো, সঠিক হলে নম্বর কম পাবেন। নাকি কত অর্ধেক নাকি 20% পেতে পারেন। হ্যাঁ, জিরো 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 20% পেতে পারেন, বা লেস দেন 20% পেতে পারেন। এটা হলো বিচারকের স্বাধীন চিন্তা, তিনি দিতেও পারেন নাও পারেন। হ্যাঁ তো আচ্ছা আচ্ছা ম্যাডাম, আমি একটা প্রস্তাব দিই ম্যাডাম। হ্যাঁ বলুন। আমাদের একটা নমুনা পরীক্ষা বাড়ির কাজ হিসেবে দিয়ে দিতেন না? হ্যাঁ, মানে বাড়ির কাজ এটার কথা হিসেবে আমি নমুনা বলছিলাম প্রশ্ন। যে এটা আপনাদেরকে যে কয়েকদিন আছে, আমাদের কিন্তু এখন অব্যয় মাত্র শেষ হয়েছে। এখন আর কোনো নতুন টপিক আমাদের পড়ানো হবে না, যে প্রশ্ন যে প্যাটার্ন আছে সেটা ধরে ধরে হচ্ছে প্র্যাকটিস করানো হবে। তো আপনারা অনেকটাই আয়ত্ত করে ফেলতে পারবেন যে কিভাবে প্রশ্ন আসবে, কিরকম আসবে। আর এতদিন ধরে যা পড়ানো হয়েছে, যেমন শব্দরূপ, তারপর বিভক্তি, তারপর ধাতুর রূপ, পাঁচটা লকার, আহ নিজের পরিচয়, আহ তারপর বিভক্তির সময় আমরা বাক্য রূপান্তরও শিখেছি, ওগুলো থেকেই প্রশ্ন আসবে। আর এই কয়েকদিন যা প্র্যাকটিস করেছি আমরা এত প্রথম থেকে, এবং পরবর্তী আরো কয়েকদিনে যা যা প্র্যাকটিস করব সেগুলো থেকেই প্রশ্ন থাকবে। আর তেমন কঠিন কিছুও থাকবে না, মানে ক্লাসে যা পড়ানো হয়েছে সেটুকুই। সময় কত থাকবে ম্যাডাম? সময় বোধহয় হ্যালো, 1.5 ঘন্টা দেয় না? কি জানি, আমরা তো পরীক্ষা দেইনি। আচ্ছা, এটা সময়টা নিয়ে জিজ্ঞেস করতে হবে, আমি জানি না আসলে। আচ্ছা, আর নম্বর পূর্ণ মান হচ্ছে 50। এখন 50-এর হবে, পরবর্তীতে শেষে আবার 50-এর হবে। তো দুটো যোগ করে তারপর 100-তে কত পেয়েছেন সেটার উপর রেজাল্ট আসবে। তো কেউ ধরে রাখবেন না যে যে এটা দিব না পরেরটা দিব, বা এখন দিয়ে দিই পরেরটা দিতে হবে না। সেরকম করলে কিন্তু ওই 50 নাম্বারটাই থাকবে, এরপর আর বাড়বে না নাম্বার। আচ্ছা দিদি, পরীক্ষাটা দিদি কিভাবে আপনারা পাস প্রশ্ন মার্ক কত? পাঠিয়ে দিবেন? আচ্ছা, একজন একজন বলুন। দিদি পাস মার্ক বুঝা কত? পাস মার্ক হচ্ছে দুটো মিলে হিসাব হবে। যদি দুটো মিলে হিসাব হয় তাহলে 100-তে পাস মার্ক হচ্ছে 35 বোধ হয়, 35। আর হচ্ছে যদি আলাদা বলেন তাহলে হচ্ছে পাস মার্ক হচ্ছে 20। কি 20? হ্যাঁ, 20 দিদি, মানে 20 পরীক্ষাটা না, কিভাবে হবে? 20। হ্যাঁ তুলিকা ম্যাডাম বলুন। কি হ্যাঁ বলছে? দিদি, মানে পরীক্ষাটা কিভাবে হবে? আপনারা প্রশ্ন পাঠিয়ে দিবেন, আমরা উত্তর দেব নাকি কিভাবে কিভাবে আচ্ছা, নিবেন আপনারা? যেদিন পরীক্ষা হবে, আচ্ছা পরীক্ষা কোন দিন হবে সেটা নিয়েও একটা আলোচনা আছে। পরবর্তী মাসের অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বলেছি। দুটো দিন ঠিক করা হয়েছে, শুক্রবার অর্থাৎ 6 তারিখ, অথবা সোমবার 9 তারিখ। এখন আপনারা আমি গ্রুপে দিয়ে দিব যে কোন দিন করলে সুবিধা হয়, শুক্রবার করলে নাকি সোমবার করলে। একটা পোলের মতো থাকবে, যেখানে অধিকাংশ ভোট পড়বে সেই দিনেই হচ্ছে পরীক্ষাটা নেওয়ার চেষ্টা করা হবে, শুক্রবার অথবা দিদি সোমবার। 9 তারিখ পূজা থাকবে, পূজা চলবে, সবার
প্রায় জনের তো ঘরে ঘরে পূজা হচ্ছে। আচ্ছা, তাহলে 6 তারিখ হলে সুবিধা হয় না? 6 তারিখেই পুজো পরীক্ষা শেষ হয়ে যাক, যা হওয়ার হয়ে যাক, মা আসার আগেই জেনে যাক আমরা কি করলাম। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা জিজ্ঞেস করেছেন তুলিকা ম্যাডাম, কি জিজ্ঞেস করেছেন আমি নাম ভুলে গেছি। মানে পরীক্ষাটা কিভাবে নেওয়া হবে, আপনারা প্রশ্ন পাঠাবেন, আমরা উত্তরটা এটা কিভাবে হচ্ছে পাঠাবো? পরীক্ষার আগে 10 মিনিট আগে গ্রুপে প্রশ্নর পিডিএফ পাঠানো হবে। আপনারা সবাই হচ্ছে জুম মিটিং এ জয়েন করবেন, এখন যেভাবে যুক্ত হয়েছেন। ভিডিও অন থাকবে, ভিডিও অন রেখে আপনারা লিখতে থাকবেন। আর যারা থাকবে পরীক্ষা পরিচালক যারা থাকবে তারা দেখবেন যাতে হচ্ছে মানে কেউ যাতে ওরকম দেখে দেখে কেউ লিখতে না পারে, অথবা কারো ক্যামেরা অন অফ হয়ে গেলে তখন বলবে যে ক্যামেরা অন করুন। ওটা পর্যবেক্ষণের জন্য থাকবেন 2 জন বা 3 জন থাকবেন। ম্যাম কখন থেকে সবকিছু কি থাকবে? ছবি পাঠায় দিতে হবে। উজ্জ্বল দাস মহোদয় বোধহয় কিছু বলছিলেন। দিদি, হ্যাঁ বলুন। পরীক্ষাটা কি তারপর আমরা কি ছবি তুলে কি পাঠিয়ে দিব? হ্যাঁ, পরীক্ষা পরীক্ষা তো জুম মিটিং এ আমি বলেছি যে জুম মিটিং এ আপনারা ভিডিও অন করে লিখবেন, যাতে আপনাদের চেহারা এবং পরীক্ষার খাতাটা স্পষ্টভাবে দেখা যায়, ওভাবে করেই ভিডিওর অ্যাঙ্গেলটা রাখবেন। এরপর হচ্ছে পরীক্ষা শেষে যে খাতাটা আপনি লিখেছেন ওটার ছবি তুলে পিডিএফ করে পাঠিয়ে দিবেন মেইল আইডিতে। বেদান্ত শিক্ষা কার্যক্রমে যে মেইল আইডিটা সেটা দিয়ে দেওয়া হবে পরীক্ষার আগে করে গ্রুপে, ওটাতে হচ্ছে মেইল করে পাঠিয়ে দিবেন। অথবা কারো যদি মেইল করে পাঠাতে অসুবিধা হয় তাহলে হচ্ছে আপনারা কোনো একজন শিক্ষকের ইনবক্সেও পাঠাতে পারেন। ওটা হচ্ছে পরবর্তী হিসাব, যদি কোনো মেইল পাঠাতে অসুবিধা হয় তখন। আচ্ছা, কয়েকজনেরই হচ্ছে নেটের সমস্যা হচ্ছে। আমি এখানে একজনের কথা কিছুই শুনিনি, কি জিজ্ঞাসা করেছেন। তো ক্লাস রেকর্ডিং দেওয়া হবে, আপনারা ওখান থেকে যতটুকু পারবেন আহ, বোঝার চেষ্টা করবেন। তারপরেও কোনো যদি অসুবিধা হয় অবশ্যই অবশ্যই গ্রুপে বলবেন। গ্রুপ বলতে যেটা প্র্যাকটিস গ্রুপ, সবার একসাথে গ্রুপ আছে ওখানে বলতে পারেন, অথবা আলাদা করে ইনবক্সে নক দিয়ে বলতে পারেন, অথবা আপনাদের যে গ্রুপ আলাদা করে করে দেওয়া হয়েছে চর্চার জন্য সেখানেও বলতে পারেন, সেখানেও এটা নিয়ে আলোচনা করতে পারেন। তো ম্যাডাম আমরা নমুনা প্রশ্ন দিয়ে দিন, ম্যাডাম আমরা বাড়ির কাজ করব। হ্যাঁ, সেটা পরের ক্লাস থেকে করানো হবে প্রশ্ন অনুযায়ী, সেটা তো বললাম। আচ্ছা, জয়চন্দ্র বর্মন হাত তুলেছেন, হ্যাঁ আপনি বলুন। দিদি, আমার কথা স্পষ্ট শোনা যায় কি? হ্যাঁ যাচ্ছে। ও, এখানে লেখা আছে যে নবম ব্যাচ লেভেল 1, লেভেল 2 কি আছে? হ্যাঁ, লেভেল 2 হচ্ছে মাধ্যমিক স্তর। সেখানে যেমন এখন এখানে আমরা কি শিখছি, ধাতুরূপ শিখছি, শব্দরূপ শিখছি, ওখানে আরো কঠিন কঠিন বিষয়গুলো শিখবো। ওখানে কিছু প্রত্যয়ের প্রয়োগ শিখবো, যেগুলো বচন ভেদে লিঙ্গ ভেদে আলাদা হয়, বিভক্তিতেও আলাদা হয়। তারপর হচ্ছে সংস্কৃত কথোপকথনটা আরেকটু ভালোভাবে শেখার চেষ্টা করব। এরপর বাচ্য পরিবর্তন। তারপর আমরা কিন্তু এই যে এগুলো শিখছি সেগুলো কিন্তু সব পরস্ময়পদী রূপ শিখছি। ধাতুরূপ 2 ধরনের হয়, মানে বিভক্তিগুলো, একটা হচ্ছে পরস্ময়পদী আর একটা হচ্ছে আত্মনিপদী। আত্মনিপদীটা কিন্তু এখনো পড়ানো হয়নি, ওটা লেভেল 2 তে দেখানো হবে। এবং কিছু কিছু ধাতু আছে যেগুলোর সাথে শুধু আত্মনেপদী রূপই হয়, ওই ধাতুগুলো এখানে এখনো আসেনি, যেহেতু ওইটা এখনো পড়ানো হয়নি। আচ্ছা, এই কোর্সটা কি আপনারাই করান, লেভেল 2? হ্যাঁ, এই এই কোর্সটা হচ্ছে লেভেল 1 যারা আহ উত্তীর্ণ হন তারা আবার লেভেল 2 তে আলাদা করে ভর্তি হয়ে হয়ে তারপর করে। এখন লেভেল 2 এর বর্তমান চলছে ক্লাস। ওখানে হচ্ছে গত ব্যাচে যারা ছিল, অর্থাৎ অষ্টম ব্যাচ লেভেল 1-এ যারা ছিল, তারা এখন লেভেল 2 তে ক্লাস করছেন। ও আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে যে আর নতুন কোনো টপিকস তো হবে না, তাই না? পরীক্ষার আগে আর নতুন টপিকস হবে না, এরপর যখন পরীক্ষা হবে এরপর আরো নতুন নতুন বিষয় আমরা শিখবো।
আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা দিদি, পরস্মরণিক পদী আর আপমনিক পদী এই দুটোর মধ্যে পার্থক্য? এগুলো হচ্ছে যে আমরা 5টা লকার পড়েছি, লট, লোট, লং, লং, বিধিলিং, তারপর রিট। এগুলোর যেমন পড়েছি যে লটে পড়েছি যে প্রথম পুরুষ একবচনে তি হয়, তারপর প্রথম পুরুষ দ্বিবচনে তাহ বা তাস হয়, তারপর বহু বচনে অন্তি হয়। তো আত্মনেপদীতেও লট লকার আছে। সেখানের ক্ষেত্রে প্রথম পুরুষ একবচনে তে হয়, প্রথম পুরুষ দ্বিবচনে আতে, তারপর প্রথম পুরুষ বহুবচনে অন্তে হয়। এটা এখন নেই। তারপর আমি একটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। সেব, সেব মানে হচ্ছে সেবা করা। সেব ধাতুটা ওটা শুধু আত্মনেপদী রূপটাই হয়। ওটা যখন আমরা প্রয়োগ করি তখন হয় সেবতে, সেবাতে, সেবন্তে। এগুলো হচ্ছে আত্মনেপদী রূপ লট লকারে, মানে বর্তমান কালে। আচ্ছা, পরীক্ষা সংক্রান্ত আর কারো কোনো জিজ্ঞাসা আছে? ঠিক আছে, নেই যখন আমরা তাহলে শান্তি দিয়ে শেষ করে আজকে ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে গেছে। তারপরও কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা প্র্যাকটিস গ্রুপে জিজ্ঞাসা করবেন। দিদি আমাদের কি তাহলে এই শনিবার ক্লাস হবে না নাকি? কেন হবে না? ও দিদি, হ্যাঁ বলুন। প্রশ্নগুলোকে সবগুলোকে দেবনাগরিক হরফে লেখা হবে, মানে দেবনাগরিক হরফে কি লিখতে হবে না প্রশ্ন সবগুলা? এটা বলেছি যে করলে ভালো। আচ্ছা, এটা নিয়ে আমরা এখনো প্রশ্ন তৈরি করা হয়নি। সেটা করা হলে তখন বলে দিতে পারবো যে এটা কি দেবনাগরী হরফে হচ্ছে অথবা উত্তর কি পুরোটা দেবনাগরী হরফে দিতে হবে কিনা। আপনারা তাও চেষ্টা করবেন যে দেবনাগরী হরফে যাতে উত্তরগুলো দিতে মানে দিতে পারেন। দিদি দেবনাগরী হরফে লিখতে অনেক দেরি হয়। আচ্ছা, ওটাও তখন ভাবা যাবে। এখন আপাতত ক্লাসটা শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। সকলকে নমস্কার, শুভরাত্রি।